বহুল প্রতীক্ষার পরে মাধুরী দীক্ষিত, তৃপ্তি ডিমরি এবং রাবি কিষান অভিনীত মা বেহেন মুভিটা চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতে একটা মেয়েকে ডক্টরের চেম্বারে আসতে দেখা যায়। ওর নাম জয়া। সে যে ডাক্তারের কাছে এসেছিল সেটা তার পরিবারকেও সে জানায়নি। আসলে জয়া এখানে এসেছিল আইভিএফ এর মাধ্যমে বাচ্চা করার জন্য। জয়া ডাক্তারকে সবকিছু জানালে ডাক্তার ওকে বলে, এটা একলা একলা হয় না, এতে তোমার স্বামীরও প্রয়োজন পড়বে, আর ওনাকেও এখানে আসতে হবে, আর এটা করতে 5 থেকে 6 লাখ টাকার মতো লাগবে। এইটা শুনে তো হতবাক হয়ে যায় জয়া। কিছুক্ষণের মধ্যেই জয়ার শ্বশুরের ফোন আসে। তিনি আসলে ওকে কল করেছিলেন বাড়িতে খাবার বানানোর জন্য। অন্যদিকে দেখা যায় রেখা নামের আরেকজনকে। সে একটা মদের দোকানে এসেছিল। সেখান থেকে কয়েকটা বোতল নিয়ে যাওয়ার সময় একটা ছেলেকে বলে দোকানটা যেন আরও বড় করে ওরা। অন্য পাশে দেখা যায় সুষমা নামের আরেকটা মেয়ে। সে ফেসবুকে লাইভ করছিল। ওর সাথে মানস নামের আরেকটা ছেলেও ছিল। এটা আসলে সুষমার দুলাভাই, মানে জয়ার স্বামী। এই লাইভটাতে অনেক বাজে বাজে কমেন্ট করছিল অন্য মানুষজন। আসলে জয়া এবং সুষমার রেখার 2 মেয়ে। মা এবং 2 মেয়ে কারোরই জীবন খুব একটা ভালো কাটছিল না। জয়া এমন একটা বউ যে কিনা বাড়ি থেকে খুব একটা বেরি হতো না। সে সবসময় ঘরের বিভিন্ন কাজকর্মই করত। জয়ার আবার 3টা দেবর আছে। ওরা 3জনই দেখতে ঠিক একই রকম। ওদের 3জনেরই আবার খুবই ক্ষুধা লাগতো। এর জন্য জয়া প্রায় প্রত্যেক সময়েই বিভিন্ন রকমের খাবার বানানো নিয়েই ব্যস্ত থাকতো। অন্যদিকে রেখা একলা একজন মানুষ। সব জায়গাতেই সে একাই থাকে। এই নিঃসঙ্গ জীবনটা তার একদমই ভালো লাগতো না। একদিকে ওর মেয়ে সুষমা। তার একটাই চাওয়া পাওয়া যে সে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হবে। এর জন্য সে উল্টাপাল্টা অনেক কিছুই করেছে, কিন্তু কোনো কিছুতেই তেমন লাভ হয়নি। উল্টো মানুষজন তাকে আজেবাজে কমেন্ট করে সব সময়। এদিকে ঘরের মধ্যে জয়া সবার জন্য খাবার দাবার বানাচ্ছিল। সবার খাওয়া হয়ে গেলে কিছুক্ষণের মধ্যেই বাড়িতে চলে আসে মানস। সে আসলে নিজে কাজকর্ম তেমন কিছুই করে না, শুধু বাবার টাকা বসে বসে খায়। রাত্রেবেলাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন জয়া বসে বসে তার মোবাইল চাপছিল। তখন মোবাইল স্ক্রল করতে করতে হঠাৎ করে ওর সামনে চলে আসে বোন সুষমা এবং তার স্বামী মানুষের ভিডিও। এই ব্যাপারটা সে কোনোভাবেই মেনে নিতে পারে না। কিছুক্ষণের মধ্যে আবার ওর মায়ের কল আসে। জয়া যখন ফোনটা ওঠায় তখন বুঝতে পারে ওর মা অনেক পেরেশান হয়ে আছে। রেখা তখন কান্না করতে করতে তার মেয়ে জয়াকে বলে, আমার অনেক বড় ভুল হয়ে গেছে মা। এটুকু বলেই সে আরও জোরে কান্না করতে শুরু করে। জয়া শুধু এটা জানতে চাইছিল যে তার মায়ের কি হয়েছে। রেখা তখন জয়াকে বলে, তুমি তাড়াতাড়ি সুষমাকে কল দাও এবং কনফারেন্সে নাও। তখন জয়াও ঠিক তেমনটাই করে। এরপর ওরা 3জনে কথা বলতে থাকে। এখনও শুধু কান্নাই করে যাচ্ছিল রেখা। এগুলো দেখে 2 মেয়েরই মনে হচ্ছিল তার মা হয়তোবা নতুন কোনো একটা ড্রামা করছে। তখনই রেখা ওদের 2জনকে অবাক করে দিয়ে বলে, গুপ্তাজি মারা গেছে। এই কথাটা শুনে আবার 2 মেয়ের কেউই প্যানিক ফিল করে না, কারণ একদিন তো সবাইকেই মরতে হবে। কিন্তু মা যখন জানায় গুপ্তাজি আমার ঘরে মারা গেছে, এই কথাটা শুনে ওরা 2 মেয়েই তো খুবই বড় মাপের শক খেয়ে যায়। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। রেখা যখন নতুন বই হয়ে আদর্শ কলোনিতে এসেছিল তখনকার কাহিনী দেখানো হয়। সবাই তো মনে করেছিল রেখা অনেক ভালো বউ, কিন্তু কিছুদিনের মধ্যেই কলোনির মানুষজন দেখতে পায় রেখার আসল রূপ। রেখা ছিল অনেক মডার্ন একজন মেয়ে। সে সবসময় স্লিভলেস ব্লাউজ পরত। এজন্য বৃদ্ধ মানুষজন কেউই তাকে খুব একটা পছন্দ করত না। মনে মনে ভাবত যে সে কলোনিটাকে নষ্ট করতে এসেছে। এজন্য তারা কান্নাকাটিও করে, কারণ আজ পর্যন্ত এইরকম কোনো মেয়েই তাদের কলোনিতে আসেনি। আর রেখাদের বাড়ির সামনেই গুপ্তাজির নামের একদম লোক বসবাস করত। সে একটু পালোয়ান টাইপের মানুষ, আর এর জন্য রেখাও তাকে আর চোখে তাকিয়ে তাকিয়ে দেখত। এই কলোনিতে পরিচিত অপরিচিত অনেক ছেলে মানুষ রেখার বাড়ির সামনে দিয়ে ঘোরাঘুরি করত আর ওর ওপরে নজর দিত। কিছুদিন পরে হঠাৎ করে রেখার স্বামী এবং তার শ্বশুর বিদ্যুতের এক দুর্ঘটনায় মারা যায়। কলোনির সবাই এখানে একত্রিত হয়। গুপ্তাজিও এদের মধ্যে ছিল। তখনই জানা যায় রেখার স্বামী গুপ্তাজির থেকে অনেকগুলো কর্জ নিয়েছিল, আর সেটার বদলে নিজের ঘরটাকে বন্ধক রেখেছিল ওর কাছে। এর জন্য ওরা 2জনে মারা যাবার পরে গুপ্তাজি মনে করেছিল যে রেখা তখন পুরোপুরি একলা হয়ে গেছে। এই অবস্থাতে তার থেকে এই ঘরটা কেড়ে নেওয়া কোনোভাবেই ঠিক হবে না। এজন্য সে রেখার থেকে আর ঘরটা নিয়ে নেয় না। কাহিনীটা প্রেজেন্ট টাইমে চলে আসে। জয়া তার মায়ের বাড়িতে চলে এসেছিল, কিন্তু সে একদমই স্বাভাবিক আচরণ করছিল, কারণ কেউ যেন বুঝতে না পারে। ঘরের মধ্যে এসে প্রথমে গুপ্তাজির ডেড বডিটা দেখে জয়া। সে তো অনেক বড় মাপের একটা শক খেয়ে যায়।
সে বুঝতে পারছিল না যে ইনি এখানে কিভাবে মারা গেল। কিছুক্ষণের মধ্যেই সেখানে জয়ার বোন সুষমাও চলে আসে। সেও স্বাভাবিক ব্যবহারই করছিল যেন কেউ টের না পায়। ওরা দুই বোনই চিন্তা করতে থাকে যে এগুলো কিভাবে হলো। ওরা দুজনে মায়ের ফোনটা চেক করে দেখতে পায় রেখা গুপ্তাজিকে একটা মেসেজ পাঠিয়েছিল। সেটাতে লেখা ছিল 3 পাত্তি আর শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। ওরা ভেবে নেয় যে এটা হয়তো বা কোনো কোড ওয়ার্ড। তখন রেখা বলে, আমি গুপ্তাজিকে 3 পাত্তি খেলার জন্যই ডেকেছিলাম, কিন্তু ঘরের মধ্যে ঢুকেই তিনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করেন। উনি জোর করে আমার সাথে সেই বাজে কিছু করার উদ্দেশ্যে এসেছিলেন। এর জন্য আচমকাই আমি ওকে একটা ধাক্কা মেরেছিলাম আর এগুলো হয়ে গেছে। এখন ওরা 3 জন মিলে প্ল্যান করতে থাকে যে কিভাবে এই ডেড বডিটা সরানো যায়। রাত্রেবেলাতে ওরা গুপ্তাজির বডিটা একটা ব্যাগে প্যাক করে সেটা নালায় ফেলে আসবে এটার বুদ্ধিয়াতে। কিন্তু এগুলা খুব একটা সহজ হবে না, কারণ গুপ্তাজির বউ তোকে খুঁজবেই। আর আজকে ওদের বাড়িতে একটা প্রোগ্রামও হওয়ার কথা ছিল। দেখা যায় গুপ্তা আন্টি ঘুম থেকে উঠেই যায় দুধ নেওয়ার জন্য বাইরে, আর মনে মনে ভাবে যে গুপ্তাজি হয়তো রানিং করতে গেছে। কিছুক্ষণের মধ্যেই তিনি এটা জানতে পারেন যে গুপ্তাজি আজকে তো রানিংয়ে যায়নি। এটা শুনে তিনি শান্তই থাকেন, কারণ বিভিন্ন সময় গুপ্তাজি বিভিন্ন জায়গায় চলে যেত। সেখান থেকে ঘরের মধ্যে আসার পরেই ওনাদের মেয়ে গুলটিকে দেখানো হয়। কয়েকদিন পরে গোল্ডির বিয়ে। গুপ্তাজি গায়েব থাকার জন্য ওর বউ বারবার ওকে ফোন দিচ্ছিল, কিন্তু এদিক থেকে তো ফোন কেউই রিসিভ করছিল না। তখন তিনি অনেকগুলো মেসেজ করে গুপ্তাজির ফোনে। এই মেসেজগুলো যখন ওরা মা মেয়ে 3 জন দেখে তখন হয়রান হয়ে যায়, কারণ তারা জানতে পারে গুপ্তাজি এবং তার বউয়ের মধ্যে বড় মাপের একটা লড়াই হয়েছে। গুপ্তাজির বউ তখন মনে করছিল যে লড়াই হওয়ার কারণে হয়তোবা সে বাড়ি ছেড়ে কোথাও চলে গেছে। অন্যদিকে জয়ার ফোনে বারবারই তার শ্বশুরবাড়ি থেকে কল আসতেছিল যেন সে তাড়াতাড়ি বাড়িতে ফিরে যায়। এখন জয়া অবশ্য বুদ্ধি করে বলে তার মায়ের খুবই বাজে অবস্থা, এই জন্য আসতে ওর কিছুটা দেরি হতে পারে। ঠিক তখনই ওদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল মহেশ্বরী নামের এক পুলিশ অফিসার। সে এসেই জয়াকে খানিকটা ভয় দেখায়। তখন জানা যায় ওরা দুজনে একসঙ্গে স্কুলে পড়াশোনা করত। ওরা দুজনে খুব ভালো বন্ধুও ছিল, আর মহেশ্বরী তো জয়াকে একসময় পছন্দও করত। রাত্রেবেলাতে গুপ্তাজির বাড়ির অনুষ্ঠানটা শুরু হয়ে যায়। সবাই তো ওনাকেই খুঁজতেছিল। ওর বউ সবাইকে বলে না যে গুপ্তাজি গায়েব হয়ে গেছে, সে শুধু জানায় যে এদিকেও কোথায় হয়তো আছে। কিন্তু এগুলো বলতে বলতে একদমই পেরেশান হয়ে যায় গুপ্তা আন্টি, কারণ সবাই এসে ওর কথাই জিজ্ঞেস করছিল। অন্যদিকে ওরা 3 জনে মিলে গুপ্তাজির বডিটা কাভার করতে শুরু করে। জয়া তখন রেখাকে বলে, আমার কিছু টাকার প্রয়োজন। রেখা মনে করেছিল হয়তো বা অল্প কিছু টাকার প্রয়োজন, কিন্তু ওকে অবাক করে দিয়ে জয়া বলে, আমার 5 থেকে 6 লক্ষ টাকার প্রয়োজন। তখন রেখা জিজ্ঞেস করে, এত টাকা দিয়ে তুমি কি করবে? জয়া বলে, পার্সোনাল কিছু কাজের জন্য আমার প্রয়োজন। এদিকে গুপ্তা আন্টি বারবারই তার স্বামীকে মেসেজ করেই যাচ্ছিল। মেসেজে এমন ধুমকিও দেয় যে তুমি যদি বাড়িতে না আসো তাহলে তোমার ঠ্যাং ভেঙে দিব। আবার কিছুক্ষণের মধ্যেই নরম হয়ে যাওয়ার বলে, তুমি আসো, তোমাকে আমি কিছুই করব না। ওরা 3 জনে যখন ডেড বডিটাকে কাভার করে অন্য রুমে নিয়ে যাচ্ছিল, তখন ওরা খেয়াল করে দেখতে পায় ডেড বডিটা নড়ে চড়ে উঠল। এটা দেখে তো 3 জনই খুবই ভয় পেয়ে যায়। ওরা 3 জনে এটা বুঝতে পারে যে গুপ্তাজি আসলে মরেনি, এখন জীবিতই আছে, আর সে আরামের ঘুম দিচ্ছে। এখন তো ওদের ঝামেলাটারও বেড়ে গেল। ডেড বডিকে ঠিকানায় লাগানো তো একটু সহজই ছিল, এখন জিন্দা মানুষকে তারা কিভাবে ঠিকানায় লাগাবে? রেখা তখন এখানে আরও একটা সত্য কথা বলে। ওদের ঘরের কাছাকাছি যে ওয়াইন শপটা আছে সেখানেই সে কাজ করত। সেই দোকানটা থেকে রেখা কিছু টাকা মেরে দিয়েছিল। তখন ওকে আবার দেখে নিয়েছিল গুপ্তাজি। সে রেখাকে হুমকি দিয়েছিল যে মালিককে নাকি বলে দিবে, আর এর জন্যই রেখা ওকে নিজের ঘরে ডেকে এনেছিল। ওর বাড়িতে আসার পরে গুপ্তাজি বাজে কাজগুলো করতে চাইছিল রেখার সঙ্গে। এই কথাগুলোতে অনেকটাই রাগান্বিত হয়ে যায় জয়া, আর বলে, আমার মনে হচ্ছে ভুল তুমিই করেছো, এই জন্য আমি এখানে আর থাকতে পারবো না। এটা বলেই জয়া সেখান থেকে চলে যাবে বলে ঠিক করে। তখনই রেখা ওকে বলে, তোর টাকার প্রয়োজন না, আমি তোকে টাকা দিব। এই টাকার কথা শুনে থেকে যায় জয়া। গোল্ডির বিয়ের দিন ঘনিয়ে আসতেছিল, কিন্তু এখনও গুপ্তাজি বের হয়নি। এই জন্য ওর গোটা পরিবারই অনেক টেনশনের মধ্যে পড়ে যায়। এবার গল্পের মধ্যে আসে যে সুষমা বাড়ি থেকে কিভাবে চলে গিয়েছিল। ছোটবেলা থেকে সে ফেমাস হতে চেয়েছিল, আর সেটা পাওয়ার জন্য সুষমা যে কোনো কিছু করার জন্যই রাজি। আর ভাইরাল হওয়ার জন্য সে একটা ছেলের সঙ্গে লাগাতার 5 মিনিট ধরে কিস করেছিল। এই ভিডিওটা মোটামুটি ভাইরালই হয়েছিল, কিন্তু ওদের কলোনির সবাই তো ব্যাপারটাতে খুব রাগান্বিত ছিল সুষমার ওপর। আর এই জন্যই কলোনির কেউই চায় না যে সুষমা এই কলোনিতে থাকুক। এর জন্যই এলাকার সবাই ওদের বাড়ির সামনে এসে জমায়েত হয় ওকে এলাকা থেকে বের করে দেওয়ার জন্য। এটা আসলে সবাই মিলে চাল চেলেছিল। আর ঠিক এ কারণেই সুষমা চলে গিয়েছিল জয়ার বাড়িতে।
কিন্তু সেখানে গিয়েও সুষমা ভালোভাবে থাকেনি। জয়ার স্বামীর সঙ্গে সে ভিডিও বানাতে শুরু করে। পরদিন সকালবেলাতেই দেখা যায় গুপ্তা আন্টি চলে আসে রেখার বাড়িতে। আসলে গোল্ডির বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, এর জন্য মিষ্টি দিতে এসেছিল উনি। কথাবার্তা বলতে বলতে ঘরের ভেতরে চলে আসে গুপ্তা আন্টি। এখানে এসে অনেক বাজে একটা গন্ধ পায় তিনি। উনি একটা জিনিস বুঝতে পারছিল না যে ওনাকে দেখে এরা তিনজনই এতটা ঘাবড়ে কেন যাচ্ছে। তারপর সেখান থেকে আবার বাড়িতে এসে পৌঁছে গুপ্তা আন্টি। তিনি তার পুলিশ ভাই মহেশ্বরীকে তার বাড়িতে ডেকে নেয়। সে আসার পরপরই গুপ্তা আন্টি বলে, আমি শিওর গুপ্তাজি রেখাদের বাড়িতেই আছে, কারণ তিনি যে তেলটা লাগায় সেই তেলের গন্ধ আমি রেখাদের ঘর থেকে পেয়েছিলাম। তো তুমি ওদের বাড়ি থেকে একটু খোঁজখবর নিয়ে দেখো। নিজের বোনের কথা মোতাবেক ঠিক তেমনটাই করে মহেশ্বরী। মহেশ্বরী ওদের বাড়িতে যখন যায় তখন ওরা তিনজনে মিলে ডেড বডিটার ঠিকানায় লাগাচ্ছিল। তখনই দরজায় চলে আসে মহেশ্বরী। এই ব্যাপারটাতে ওরা তিনজনই খুবই ভয় পেয়ে গিয়েছিল। ওরা মনে করেছিল যে এবার হয়তো বা তারা ধরা পড়েই যাবে। কিন্তু ব্যাপারটা আবার খুব সুন্দরভাবেই সামলে নেয় জয়া। মহেশ্বরীর সঙ্গে প্রেম আলাপ শুরু করে। ওর সঙ্গে বাইরে কোথাও ঘুরতে যেতে চায় জয়া। মহেশ্বরীও তাই ওকে নিয়ে চলে আসে একটা জায়গায়। ওরা দুজনে একে অপরকে নিয়ে অনেক গল্পগুজব করে। এখানে এই ব্যাপারটা জানা যায় যে এখনও মহেশ্বরী জয়াকেই ভালোবাসত। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। জয়া আসলে অনেক শিয়ানা মাল। সে রতি নামের তার এক বান্ধবীর বাড়িতে গিয়েছিল। আজকে রতিকে দেখতে ছেলেপক্ষ আসতেছিল। রতি খাবার দাবার ঠিকমতো বানাতে পারত না। ছেলেপক্ষ এসেই রতির হাতের খাবার খেতে চাইছিল। খাবারটা নিয়ে গিয়ে রতি দিয়েছিল ঠিকই, কিন্তু সেটা বানিয়েছিল জয়া। আর এখানেই রতিকে দেখতে এসেছিল মানুষ। তখন জয়া ওকে ইশারা দেওয়াতে সে কিচেনে চলে এসেছিল। তারপর ওরা একে অপরকে জড়িয়ে ধরে। এই ব্যাপারটা আবার সবার কাছে ধরাও পড়ে যায়। জয়ার শাশুড়ির অবশ্য এতে কোনো সমস্যা ছিল না, কারণ সে বুঝতে পারে যে খাবারগুলো জয়াই বানিয়েছিল। তখন মানুষের মা জয়াকেই পছন্দ করে এবং ওদের দুজনের বিয়ে দিয়ে দেয়। আর কান্নায় ভেঙে পড়ে রতি। কাহিনীটা প্রেজেন্ট টাইমে চলে আসে। ওরা দুজনে ঘোরাঘুরি করে যখন বাড়ির বাইরে এসে পৌঁছে তখন দেখতে পায় ওদের বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে মানুষ। জয়া যে পুলিশ ইন্সপেক্টরের সাথে ঘুরছিল এটা খুবই খারাপ লাগে মানুষের। তারপর বাড়িতে ঢোকার পরে মানুষ ওর বউ, শালি এবং শাশুড়িকে দিয়ে নিজের অনেক সেবা যত্ন করায়। মানুষ আজকে চিকেন খেতে চায়। তখন রেখা আর অন্য কোনো উপায় না পেয়ে ওর জন্য চিকেন বানায়। ওকে দেখে এমনটা মনে হচ্ছিল যে সে অল্প কিছু সময়ের জন্য এখানে আসেনি, এখানে হয়তো বা 2-4 দিন থাকতে এসেছে। এর জন্য মা মেয়ে তিনজন মিলে ওর খুবই সেবা করতে শুরু করে। আর মানুষ খুবই খুশি, কারণ সবাই তাকে অনেক সম্মান করছে এবং সেবাও করছে। পরদিন সকালবেলাতেই মানুষের সঙ্গে দেখা হয় গুপ্তাজির মেয়ের। সে মানুষকে জানায়, আমার বাবাকে কেউ একজন কিডন্যাপ করে নিয়েছে আর মুক্তিপণ হিসেবে 5 লক্ষ টাকা দাবি করেছে। এই ব্যাপারটা মানুষ যখন এসে ওর বাড়িতে বলে তখন সবাই তো হতবাক, কারণ এই ব্যাপারটা তোরা এখনও জানতো না। ওরা অবাক হয়ে গিয়েছিল, কারণ গুপ্তাজি তো ওদের কাছে আর তারা তো কোনো মুক্তিপণ দাবি করেনি। আসলে গোল্ডি তার মাকে কান্না করতে করতে বলেছিল তার ফোনে নাকি একটা কল এসেছে এবং তার বাবার বিনিময়ে 5 লক্ষ টাকা দাবি করা হয়েছে। এই জন্য ওরা এই ডিমান্ডটা পূরণ করতে চায়, কারণ যদি টাকাটা না দেওয়া হয় তাহলে হয়তোবা তার বাবাকে মেরে ফেলবে, এমনটাই ভয় পাচ্ছিল ওরা। আর এই কাজটা দেওয়া হয় মহেশ্বরীকে। তখন মহেশ্বরী অবশ্য একটা প্ল্যান করে বসে ওই লোকটাকে ধরার। টাকা নেওয়ার জন্য আজকের রাত 2টার সময় দেখা করতে চেয়েছে সেই লোকটা। তখন আমি এবং আমার পুরো টিম নিয়ে সেখানে যাব এবং তাকে ধরে ফেলব। এই পর্যায়ে জানা যায় রেখা এখন পর্যন্ত অনেকগুলো আজেবাজে ধান্দা করেছে। সে নাইটির বিজনেস করতো একসময়, তারপর অনেকদিন টিফিনের বিজনেসও করেছিল। এরপর একসময় সে সাইবার ক্যাফেও খুলে বসে নিজের বাড়িতেই। মানুষজন ওর বাড়িতে খারাপ খারাপ ভিডিও দেখতে আসতো। এদিকে দেখা যায় জয়া, সুষমা এবং রেখা তিনজনের নিজেদের মধ্যে ঝগড়া করছিল। ওরা বুঝে উঠতে পারছিল না যে টাকাটা কে চাইল তাহলে। সব থেকে বেশি শখ হচ্ছিল রেখার ওপর, কারণ সেই ছিল সবচাইতে বেশি টাকা লোভী। তো এই কাজটা শুধু সেই করতে পারে। এখানে আরও একটা জিনিস সামনে আসে, সুষমা আসলে জয়ার সৎ বোন। জয়া ছিল সুকুমারের মেয়ে, আর সুষমার জন্ম হয় ওর বাবা মারা যাওয়ার কয়েক বছর পরে। সুষমার বাবা যে কোথায় আছে এটা শুধুমাত্র রেখাই বলতে পারে। এখানে ওদের মধ্যকার ঝামেলাটা আস্তে আস্তে অনেক বেড়ে যায়। তখন রেখা খুবই রাগান্বিত হয়ে যায় আর ওদের দুজনকে বলে, তোরা যদি আর বাড়াবাড়ি করিস তাহলে তোদের দুজনকে আমি মেরে ফেলবো। এতে অনেক ভয় পেয়ে ওরা দুই বোনই চুপ হয়ে যায়। কিছুক্ষণ পরেই দেখা যায় জয়া চলে আসে পুলিশ স্টেশনে মহেশ্বরের সঙ্গে দেখা করতে। জয়া পুলিশ স্টেশনে গিয়েছিল কারণ মহেশ্বরকে সে বোঝাতে চাইছিল যে সেও তাকে ভালোবাসে, আর যদি মহেশ্বর এটা একবার বুঝে যায় তাহলে ওদের বাড়িতে আর খোঁজখবর লাগাতে যাবে না। জয়া যখন থানাতে গিয়েছিল তখন একটা জিনিস সে খেয়াল করে,
মহেশ্বরী ওদের এলাকার সকল সিসিটিভি ক্যামেরা চেক করছিল। এতে মহেশ্বরী বুঝতে পারে যে গুপ্তাজি কলোনির বাইরে যায়নি, তার মানে এটাই দাঁড়াচ্ছে যে কলোনির মধ্যেই আসে তিনি। তখন জয়া ওকে বলে, যদি তোমার এমনটা মনে হয় যে গুপ্তাজি কলোনিতেই আছে তাহলে প্রত্যেকটা ঘর তুমি চেক করলেই তো পারো। কিন্তু মহেশ্বরী জানে যে এটা করা সম্ভব নয়, কারণ প্রত্যেকটা ঘর চেক করতে হলে এর জন্য ওয়ারেন্ট প্রয়োজন। এই ওয়ারেন্টের কথা শুনে তো অনেক খুশি হয়ে যায় জয়া, কারণ সে মনে করেছিল যে ওয়ারেন্ট ছাড়া তো তার বাড়িতেও সানবিন করতে পারবে না মহেশ্বরী। সেদিন রাত্রেবেলাতেই মহেশ্বরী তার পুরো টিমের সাথে চলে আসে একটা জায়গায়। এখানেই সেই লোকটা টাকা নিতে আসার কথা ছিল। তখনই দেখা যায় রাতের 2টা বাজে। রেখা চুপচাপ বাড়ি থেকে একটা ওড়না মাথায় দিয়ে বের হয়ে যায়। এসব ব্যাপার স্যাপার আবার দেখে ফেলে জয়া আর ওর পিছা করতে শুরু করে। আর জয়ার পিছনে পিছনে যেতে থাকে সুষমা, কারণ তার মনে হচ্ছিল যে কেউ না কেউ তো ঝামেলা রয়েছে। কিছুক্ষণের মধ্যেই ওদের 3 জনের একসঙ্গে দেখা হয়। ওরা একটা ওয়াইন শপে চলে আসে। আসলে রেখা এখানে এসেছিল কারণ ওর সঙ্গে কেউ একজন দেখা করতে চাইছিল। এটা আর অন্য কেউ না, সুষমার বাবা চান্দু। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। রেখার স্বামী সুকুমার মারা যাওয়ার কয়েক বছর পরে আবারও প্রেগনেন্ট হয়ে যায় রেখা। ওদের কলোনির মানুষজন তো এটা জানতো না যে এই বাচ্চাটা আসলে কার। সবাই জানতে চাইছিল যে রেখাকে প্রেগনেন্ট করলোটাকে। এর কয়েক বছর পর একদিন দেখা যায় গোল্ডি সুষমার সঙ্গে মজা করছিল। গোল্ডি সুষমাকে তার বাবার সম্পর্কে উল্টাপাল্টা কথাও বলে। তখন অনেক রাগান্বিত হয়ে যায় সুষমার, গোল্ডির সামনের 2টা দাঁতই ভেঙে দেয়। এরপর অবশ্য ওর বাবা গুপ্তাজি ওকে সোনার দাঁত লাগিয়ে দিয়েছিল। কাহিনীটা প্রেজেন্ট টাইমে চলে আসে। সুষমার বাবার সঙ্গে প্রথমবারের মতো মুলাকাত হয় ওর। চান্দু সুষমাকে প্রথমবারের মতোই দেখে, কিন্তু সে এমন একটা ভাব ধরে যে এর আগেও হয়তোবা তাকে দেখেছে, আর সুষমাকে সে সারলা বলে ডাকেছিল। কিছুক্ষণের মধ্যে দেখা যায় রেখা কিছু টাকা বের করে। আসলে চান্দুকে এই টাকাগুলো দিতে এসেছিল রেখা। তখন রেখা বলে, চান্দু আসলে একজন আন্ডারকভার এজেন্ট। আমাদের এই সম্পর্কের কথা কেউ যেন জানতে না পারে, এর জন্যই আমার সাথে চুপচাপ দেখা করে চান্দু। এগুলো দেখে জয়া মনে মনে ভাবতে থাকে ওরা দুজনে মিলেই হয়তোবা এই সব কিছু করেছে, আর গুপ্তাজির বিনিময়ে টাকা ওরা 2 জন মিলেই চেয়েছে। কিন্তু প্রত্যেকবারের মতো রেখা এখনও বলে, এমন কিছুই আমরা করিনি। আর অন্যদিকে সুষমা তো তার বাবাকে শুধু দেখেই যাচ্ছিল, কারণ প্রথমবারের মতো সে তার বাবাকে দেখল। সারা জীবন ধরে সুষমা শুধু তার বাবার অভাবটাই দেখে গেছে। এখানে এখনও কিছু রাজ খুলতে বাকি। জানা যায় চান্দু আসলে কোনো আন্ডারকভার এজেন্ট নয়, সে আসলে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, আর সারা দেশের পুলিশ ওকে খুঁজতেছিল। আর ঠিক এই কারণেই সে পালিয়ে পালিয়ে বেড়াতো। রেখার থেকে বিভিন্ন সময়ে সে টাকাও চাইতো, কিন্তু এই ব্যাপারটা রেখাও জানতো না। আজকেই সে জানতে পারলো। সেখানে যে টাকাগুলো আনা হয়েছিল সেটা চান্দু নিয়ে নেয়, আর ওরা যদি কিছু করতে চায় এর জন্য সে সুষমাকে মেরে দেবে এমন হুমকিও দেয়। সে এমনটা করছিল যেন এখান থেকে খুব সহজেই বেরিয়ে যেতে পারে। কিছুক্ষণের মধ্যে এখান থেকে চান্দু চুপচাপ বেরিয়ে যায়, আর ওরাও চলে আসে বাড়িতে। অন্যদিকে দেখা যায় মহেশ্বরী এখনও সেই কিডন্যাপারের অপেক্ষা করছিল, কিন্তু অনেক দেরি হয়ে গেলেও সে আসে না। ঘুমে মহেশ্বরীর চোখটা একটু লেগে যায়। যখন সে চোখ খুলে তাকায় তখন সে দেখতে পায় কিডন্যাপারটা ওই ব্যাগটা থেকে টাকা পয়সা নিয়ে চলে গেছে। এদিকে সুষমা তো তার মায়ের ওপরে খুবই রাগান্বিত হয়েছিল, কারণ সে এমন একজন মানুষকে ভালোবেসেছিল যে কিনা মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। এই ব্যাপার স্যাপার নিয়ে আবার ওদের মধ্যে শুরু হয়ে যায় ঝামেলা। হঠাৎ করেই দেখা যায় গুপ্তাজি পেছন থেকে দাঁড়িয়ে যায়। আসলে তিনি এখনও মারা যাননি, তিনি এখনও প্ল্যান করছিলেন এদের 3 জনকে মেরে এখান থেকে কিভাবে তিনি পালিয়ে যাবেন। ওদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। তখন ঘরের মধ্যে খুঁজতে খুঁজতে একটা নারিকেল খুঁজে পায় জয়া, আর সেটা দিয়ে গুপ্তাজির মাথায় জোরে করে আঘাত করে। আর এবার গুপ্তাজি আসলেই মারা যায়। এখানে যখন ওদের হাতাপাই হচ্ছিল তখন অনেক আওয়াজও হয়, আর সেই কারণেই মানুষও জেগে গিয়েছিল। আসলে সে জয়ার আর্তনাদ শুনেছিল। সে মনে মনে ভাবছিল হয়তোবা জয়া ঘরের মধ্যে মহেশ্বরীর সঙ্গে ছিল, আর তারা হয়তোবা বাজে কিছু করছিল। এর জন্য মহেশ জয়ার সঙ্গে অনেক বাজেভাবে কথা বলে, সাথে ওর মা এবং বোনকেও খারাপ খারাপ গালি দিচ্ছিল মানুষ। এসব কিছু শোনার পরেও জয়া খুবই রাগান্বিত হয়ে যায়। এবার সে মানুষকে আর ছেড়ে কথা বলে না। এত আজে বাজে কথা বলতে শুরু করে জয়া যে মানুষ মুখ পুরোপুরি বন্ধ হয়ে যায়, বলার মতো ওর কাছে কিছুই থাকে না। এমনকি মানুষকে বাড়ি থেকে বেরো করে দেয় জয়া। সাথে এটাও বলে, এখানে আর কখনো যেন তুই আসবি না, আমি ডিভোর্সের পেপার পাঠিয়ে দেব তোর বাড়িতে। আসলে এখানে জয়া ঠিক কাজটাই করেছে, কারণ শ্বশুর বাড়িতে জয়ার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। এখানে ঘরের মধ্যে আসার পরে জয়া অনেক রাগ করেছিল। সে তখন তার মাকে বলতে থাকে, তুমিও খুব খারাপ একজন মহিলা। এখানে গুপ্তাজির লাশটা ঠিকানায় লাগাতে আমি তোমাকে সাহায্য করব ঠিকই,
তারপরে তোমার আর আমার কোনো সম্পর্ক থাকবে না। আমি এই বাড়ি ছেড়ে একেবারে চলে যাব। তখন অবশ্য সুষমা তার বোন জয়াকে বলেছিল, আমার এবং দুলাভাইয়ের মধ্যে কোনো সম্পর্কই নেই আপা, শুধু ভিডিও বানানোর জন্য আমরা একসাথে ঘুরতাম। পরদিন সকালবেলাতে ওদের ঘুমটা ভেঙে ওরা যা দেখে এটা দেখার জন্য ওরা একদমই প্রস্তুত ছিল না। ওদের হুঁশি যেন উড়ে যায়। গুপ্তাজি এখনও মারা যায়নি, তার হাত পা এবং মুখ ছিল বাঁধা। এরা বাহিরে যাওয়ার আগেই গুপ্তাজি তার বাড়িতে গিয়ে পৌঁছে। তবে এখানেই বাধে আরেকটা বিপত্তি। গুপ্তাজির মাথায় অনেক জোরে চোটে লেগেছিল, এজন্য সে কিছুই বুঝতে পারছিল না আর নাই বা কিছু বলতে পারছিল, এমনকি সে কাউকে তো চিনতেও পারছিল না। এই ব্যাপারটা দেখে তো গুপ্তা আন্টি সহ বাড়ির সবাই হতবাক হয়ে যায় যে গুপ্তাজির সঙ্গে কি হয়েছে। মহেশ্বরী গুপ্তাজিকে ভালো করে দেখতে থাকলে ওর হাতে একটা প্রমাণ চলে আসে। যে কাপড়টা দিয়ে গুপ্তাজির মুখটা বাঁধা হয়েছিল সেটা একটা ব্লাউজ। এই ব্লাউজটা দেখে ওরা চিনে ফেলে, কারণ কর্নারের মধ্যে হাতা কাটা ব্লাউজ একমাত্র রেখাই পড়তো। এতে ওদের শখ পুরোপুরি রেখার ওপরেই গিয়ে পড়ে। এর জন্য মহেশ্বরী ওদের ঘরে যাবে বলে ডিসাইড করে, কিন্তু তার কাছে তো কোনো প্রমাণ নেই, এমনকি ওয়ারেন্টও নেই ওদের ঘর সার্চ করার জন্য। ঠিক তখনই দেখা যায় রেখার কাছে গুপ্তাজির ফোন আসে। জানা যায় গুপ্তাজি তো ওর পরিবারের মানুষের সঙ্গে নাটক করছে, সে তো পুরোপুরি ঠিক আছে। এবার সে রেখাকে বলে, তুমি আমার সাথে যেটা করেছো সেটার সাজা তো তুমি অবশ্যই পাবে। তুমি জেলে যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে যাও, অথবা তোমাকে আমি একটা অফার দিতে পারি, যত তাড়াতাড়ি সম্ভব এই ঘরটা খালি করে তুমি চলে যাও। যদি ঘরটা তোমরা খালি করে দাও তাহলে তোমার সাথে আমি কিছুই করব না, আর যদি ঘরটা খালি না করো তাহলে জেলে যাওয়ার জন্য প্রস্তুত হও। আর তোমার সাথে কি কি হতে পারে এটার ধারণা তো তোমার আছেই। ফ্ল্যাশব্যাকের একটা সিন দেখানো হয়। রেখা যখন তার বাড়িতে সাইবার ক্যাফে খুলেছিল তখন এই কলোনির কেউই ব্যাপারটা ভালোভাবে নেয় না। এর জন্য পুরো কলোনির সবাই মিলে লেখার বাড়িতে অ্যাটাক করছিল, ওর পুরো ঘর ভেঙে চুরে একদম তছনছ করে দিয়েছিল। এদিকে দেখা যায় রেখা বলতে থাকে, যে কোনো মূল্যে এই ঘরটা আমার প্রয়োজন, আমি কোনোভাবেই ঘরটা গুপ্তাজিকে দিব না। আমি জেলে যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু এই ঘরটা আমি গুপ্তাজিকে দিব না। আর এখন থেকে এই বাড়িতে তোমরা দুই বোন থাকবে। গুপ্তাজিকে এই কলোনির সবাই খুব ভালো মানুষই মনে করে, কিন্তু গুপ্তাজি আসলে ভালো মানুষ নয়। অন্য সবার মতোই রেখার ওপরে খারাপ নজর দিত। সুকুমার যখন মারা যায় তখন একটা চান্সও ছাড়েনি আমার কাছে আসার গুপ্তাজি। আমি ওকে তখন থামাতে পারিনি, কারণ এই ঘরটা তার কাছে বন্ধক ছিল। সেদিন রাত্রেবেলাতেই ওরা মা বেটিরা মিলে কিছু একটা প্ল্যান করে গুপ্তাজিকে ওদের বাড়িতে ডেকে আনে। ওই দিন সন্ধ্যাবেলাতে গুপ্তাজির পুরো পরিবার একটা প্রোগ্রামে গিয়েছিল। এর জন্য ওরা তিনজনে মিলে গুপ্তাজিকে তাদের বাড়িতে ডেকে এনেছিল। এখানে এসেই গুপ্তাজি চায় যেন ওরা সবাই মিলে ওর সেবা করে। তিনি প্রথমে বলেন ওদের তিনজনকেই ডান্স করার জন্য। ওদের কাছে আর অন্য কোনো উপায় না থাকায় গুপ্তাজির কথা ওদের মেনে নিতে হয়। ওরা তিনজনে ডান্স করতে শুরু করে। তখন গুপ্তাজি ওদেরকে মালিশও করে দিতে বলে তার শরীরটা। অন্যদিকে দেখা যায় গুপ্তাজির পরিবারের একটা প্রোগ্রাম এসেছিল, সেখানে ওরা খুব এনজয় করছিল। তখনই গুপ্তা আন্টির কাছে একটা মেসেজ আসে। এটা আসলে রেখা পাঠিয়েছিল যে গুপ্তাজি তার বাড়িতে অর্ধনগ্ন অবস্থায় পড়ে আছে, ওকে যেন নিয়ে যায়। আর এখানে যা যা হচ্ছিল সেটার একটা ভিডিও বানাচ্ছিল ওরা। কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসে গুপ্তা আন্টি, আর এই ব্যাপার স্যাপার দেখে একদমই হয়রান হয়ে পড়ে। এখানে গুপ্তাজি তার বউকে বোঝানোর চেষ্টা করে ওরা তিনজনই খুব খারাপ মহিলা, এরা আমাকে ফাঁসাতে চাইছে। তখন গুপ্তাজি আবার এটাও বলে, জেলে যাওয়ার জন্য এবার তোমরা প্রস্তুত হয়ে যাও। আমার কাছে প্রমাণ আছে যে তোমরা আমাকে মেরেছ, কিডন্যাপ করে আটকে রেখেছিলে। তখন রেখা বলে, তোমার কাছে যত প্রমাণই থাক না কেন এগুলো আমাদের কোনো লেনাদেনা নেই। আর এখন আমরা যে ভিডিওটা বানিয়েছি এটা যদি পুরো মহল্লাকে দেখানো হয় তাহলে সবাই বলবে যে আমরাই সঠিক আর তুমিই ভুল। তখন গুপ্তা আন্টি ওকে নিয়ে যেতে থাকে। গুপ্তাজি তখন বলে ওঠে, এই ভিডিওতে তো শুধু আমি নেই, তোমরাও তিনজনও তো আসো। ওরা তিনজনে আমাকে মালিশ করছিল, এটা যদি সবাই দেখে তাহলে ওদেরও তো বাজে অবস্থা হবে, ইজ্জত তো তাদেরও যাবে। এই কথাটা শুনে ওরা তিনজনেই হাসাহাসি করতে থাকে আর বলে, এই কলোনিতে তো আমাদের ইজ্জত কখনো ছিলই না, আর যদি আমরা এই ভিডিওটা পোস্ট করেও দিই তাহলে আমাদের কিছুই যাবে আসবে না, কারণ আমাদের বাড়িতে তো মাঝে মধ্যেই ভাঙচুর হয়, সব সময় কেউ না কেউ আসতে থাকে এবং বিভিন্ন আরোপ লাগাতে থাকে আমাদের ওপর। কিন্তু তোর ওপরে তো প্রথমবারের মতো আরোপ লাগবে, আর প্রথমবার তোর ঘরের ভেতরে ঢুকে ভাঙচুর করবে মহল্লার মানুষ, তখন তোর কেমন লাগবে একবার চিন্তা করে দেখতো। কিছুক্ষণের মধ্যেই সেখানে মহেশ্বরীও চলে আসে। তিনি গুপ্তাজিকে বলেন, আপনি যদি শুধু স্টেটমেন্টটা দিয়ে দেন তাহলে ওই তিনজনকে আমি এখনই অ্যারেস্ট করে নিয়ে যাব। কিন্তু গুপ্তাজি স্টেটমেন্টটা দিতে চায় না আর বলে যেভাবে আছে ওভাবেই ঠিক আছে। এরপর কেটে যায় আরও কয়েক সপ্তাহ। সব কিছু এখন প্রায় নর্মাল হয়ে গেছে। মা মেয়েরা মিলে এখানে টিভি দেখছিল।
সেখানে একটা মিউজিক কম্পিটিশনে ওরা গোল্ডিকে দেখতে পায়। সে ওখানে বলছিল, আমার পরিবার আমাকে বিয়ে দিতে চায়, কিন্তু আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই। এই সময়টা আবার সে বিয়ের পোশাকও পরেছিল। সে এটাও জানায় যে আমার কাছে 5 লক্ষ টাকা সেভিং করা আছে, এটা নিয়েই আমি পালিয়ে এসেছি। তবে এই কথাটা শুনে ওরা তিনজনেই ক্লিয়ার হয়ে যায় যে কিডন্যাপ করার যে 5 লক্ষ টাকা চাওয়া হয়েছিল এটা গোল্ডি চেয়েছিল। আসলে প্রথম থেকেই গোল্ডি সব কিছুই জানতো। গুপ্তাজি যে রেখার বাড়িতে এসেছিল এটাও দেখে ফেলেছিল গোল্ডি। কিছুক্ষণ পরেই দেখা যায় ওরা মা এবং 2 মেয়ে ওদের বাড়ির সামনে রাস্তায় চলে আসে এবং জোরে জোরে চিল্লাপাল্লা করছিল, সঙ্গে নাচাগানাও করছিল। এই কলোনির মানুষজন তো ওদেরকে নিয়ে অনেক কিছুই বলতো, কিন্তু এগুলোর কিছুই কেয়ার করতো না ওরা কেউই। আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।